এইবার ইন্টারভিউয়াররা আপনাকে প্রশ্ন করা শুরু করবে। প্রথম প্রশ্ন নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে যে, টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ। এই জায়গাটায় গিয়ে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা নিজের সম্বন্ধে বলতে গিয়ে আসলে নিজের সম্বন্ধেই কথা বলে ফেলি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা এমন সব ইনফরমেশন এমপ্লয়ারকে দেই যে ইনফরমেশনগুলো আইদার আমার সিভিতে আছে অথবা এমপ্লয়ারের এটা জানার কোনোই প্রয়োজন নাই। আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন গ্রামে বড় হয়েছেন, ঢাকায় কবে এসছেন বা ঢাকাতে কতদিন ধরে আছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, কবে কবে স্কলারশিপ পেয়েছেন, আপনার শখ কি, আপনি কি ধরনের ক্যারিয়ার আশা করেন, এর কোনো কিছুই কিন্তু আসলে এমপ্লয়াররা জানতে চায় না। যদিও এটা আপনার রিলেটেড ইনফরমেশন যে আপনার সম্বন্ধে কিছু বলেন, বাট অ্যাকচুয়ালি তারা যেটা বলতে চায় বা তারা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে আপনি এমন কিছু বলেন যাতে আমরা আপনার প্রতি ইন্টারেস্টেড হই। আমি আবারও বলছি, টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অথবা ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। এটার মানে হচ্ছে আপনার সম্বন্ধে এমন কিছু বলেন যাতে আমরা আপনার প্রতি ইন্টারেস্টেড হই। এর মানে কি? এর মানে হচ্ছে যেই চাকরির জন্যে আপনি যাচ্ছেন, সেই চাকরিতে যে জব রেসপন্সিবিলিটিগুলো আছে, সেই রেসপন্সিবিলিটিগুলাতে আপনি কিভাবে নিজেকে ফিট করবেন, তখন থেকেই সেটা বলা শুরু করবেন। এখন আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো হয়, আপনি যদি হাই ফ্লায়ার হন, আপনার এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্সে খুব ভালো রেজাল্ট ছিল, এগুলা যদি আপনি বলতে চান, প্রথম ২ লাইনেই বলে ফেলুন। প্রথম ২ লাইনে বলে ফেলুন যে আপনি একাডেমিক্যালি অত্যন্ত ভালো। যদি আপনার কাছে মনে হয় যে এইটা আপনাকে বলতেই হবে, আপনি জিপিএ 5 পেয়েছেন, আপনি স্কলারশিপ পেয়েছেন, প্রথম ২ লাইনে খুবই সংক্ষেপে। কারণ ওই জিনিসগুলো যে জিনিসগুলোর জন্য আপনাকে স্কুল, কলেজে বা ইউনিভার্সিটিতে মাথায় তুলে নাচতো, স্কলারশিপ দিত, ওই জিনিসগুলো এমপ্লয়ারের কাছে অ্যাবসোলিউটলি ম্যাটার করে না। আর এই কারণেই প্রথম ২ লাইনে যে হ্যাঁ, আমি এসএসসি, এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিলাম, ইউনিভার্সিটিতে আমি বেশ কিছু স্কলারশিপ পেয়েছি। ২ লাইনে নিজেকে, নিজের একাডেমিক্স ব্যাকগ্রাউন্ডটা আপনি বলে বলে ফেলতে পারেন। এরপর আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কেন আপনি ওই চাকরির জন্য পারফেক্ট, কেন আপনি এসছেন? তাহলে উত্তরটা আপনি কিভাবে দিতে পারেন? নিজের সম্বন্ধে ওই যে ২ লাইন বলার পর আপনি বলবেন যে, "আমি জব ইন্টারভিউর যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা দেখেছি অমুক, অমুক সোর্সের মাধ্যমে, অমুক জায়গায় দেখেছি, তমুক জায়গায় দেখেছি। আমি জানতে পেরেছি এইখানে এই রেসপন্সিবিলিটিগুলো আছে। তো আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম এই কারণে আমি মনে করি যে এই কাজগুলো আমি ভালো পারবো।" লেটস সে আপনাকে সেলসে ডাকা হলো, কোনো একটা সেলসের পজিশনে। আপনি বলতে পারেন যে, "আমি যখনই দেখেছি যে বিডি জবসে আপনাদের বিজ্ঞাপন তখনই আমি এপ্লাই করেছি। আমি খুবই আগ্রহ নিয়ে বসেছিলাম যে আমাকে ডাকা হবে। তো আমি মনে করি যে সেলসের জন্য আমি পারফেক্ট হব। কারণ আমি আমার লাইফে আসলে সেলসটা তো অনেক মানুষের সাথে কথা বলতে হয়, মিশতে হয়, তাদেরকে কনভিন্স করতে হয় এবং আমার মনে হয় যে সেলসটা তারাই করতে পারে যারা খুব হেল্পফুল, যারা মানুষকে হেল্প করতে পছন্দ করে। আমি এরকমই একজন মানুষ। আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, মিশতে পছন্দ করি। আমি এক্সট্রোভার্টেড পারসন। হ্যাঁ? এই কারণে আমি মনে করি এই কাজটা আমার জন্য ভালো হবে। আমি এই পজিশনের জন্য ফিট করব। আ কিন্তু আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। বাট অ্যাগেইন আসলে এক্সপেরিয়েন্সটা তো কাজের মাধ্যমে হয়। যে কারণে আজকে আমি এপ্লাই করে এই ইন্টারভিউতে আপনাদের সাথে দেখা করতে এসেছি। যে কারণে আমি আজকে ইন্টারভিউতে এসেছি আপনাদের সামনে আসলে প্রুফ করার জন্য যে আমি পজিশনের জন্য ভালো। এই কথাগুলো বলার মাধ্যমে আপনি ইমিডিয়েটলি ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছে তাদের সবার আ মন জয় করে নিলেন এই কারণে যে ইউ হ্যাভ কাট টু দ্য চেস। এটার মানে হচ্ছে অতিরিক্ত বাড়তি কথা না বলে আপনি সরাসরি এই পজিশনের সাথে নিজেকে ম্যাচ করিয়ে ফেললেন। যেইভাবে পারেন আপনি ম্যাচ করাবেন, যেইভাবে পারেন। কোনো না কোনোভাবে লেটস সে আপনি এইচআর পজিশনের জন্য এপ্লাই করেছেন। আপনি চিন্তা করেন আমরা আমাদের 1 to 1 সেশনে কিন্তু আমরা আপনার সাথে ওই আলোচনাগুলা করব। কিভাবে ওই এইচআর পজিশনের জন্য আপনি ফিট। কিভাবে আপনার অতীতের চাকরির অভিজ্ঞতা না থাকলে অতীতে যে ইন্টার্নশিপের অভিজ্ঞতা না থাকলে আপনার ইউনিভার্সিটিতে আপনার পার্সোনাল যে এক্সপেরিয়েন্স, পার্সোনাল লাইফে কোনো একটা বিজনেসের এক্সপেরিয়েন্স কিভাবে আপনি ওই পজিশনের সাথে জুড়ে দিবেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমার অতীতে যে এক্সপেরিয়েন্সগুলো আছে বা আমার ইউনিভার্সিটিতে আমি যে কাজগুলো করেছি বা আমি আমার পার্সোনাল লাইফে বিজনেস ট্রাই করেছিলাম, সোশ্যাল মিডিয়াতে বিজনেস করছিলাম, সেই বিজনেসগুলো সাকসেসফুল হয় না। এগুলা এই পজিশনের সাথে কোনোভাবেই যায় না। তারপরও আপনাকে ওগুলা মেনশন করতে হবে। আপনাকে ইন্টারভিউর একেবারে শুরু থেকেই ১ম প্রশ্ন করার পর থেকেই আপনি যে আলাদা, আপনি যে লাইফে লেখাপড়ার বাইরেও অনেক কিছু ট্রাই করেছেন, এইটা এমপ্লয়ারের মাথায় ঢুকিয়ে দিতে হবে। এইটা অত্যন্ত ইম্পোর্টেন্ট। মনে রাখবেন যে আপনার আগে যারা ইন্টারভিউ দিয়েছে এবং তারা তাদের জীবনে শত অনেক সময় হাজার ইন্টারভিউ নিয়েছে,
প্রত্যেকে কিন্তু আলতু ফালতু কথা বলে যে আমার নাম প্রীতম, আমি বড় হয়েছি অমুক জায়গায়, আমি অমুক স্কুলে পড়েছি, স্কুলে আমি সবসময় ক্লাসে ফার্স্ট হতাম, জিপিএ 5 পেতাম, এইচএসসি পরীক্ষায় আমরা এত রেজাল্ট করেছি, ইউনিভার্সিটিতে আমি এটা করেছি, হ্যাঁ, আমি অমুক গোল্ড মেডেল পেয়েছি। এই জিনিসগুলো এমপ্লয়ার শুনতে চান, এগুলো বহুবার সে শুনেছে এবং সে শুনতে শুনতে বিরক্ত। সে জানতে চায় কেন আপনি মনে করেন যে এই পজিশনের জন্য আপনি পারফেক্ট, কেন আপনি পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন। এমন কিছু আপনি বলেন যাতে এমপ্লয়ার বুঝতে পারে জীবনে লেখাপড়ার বাইরেও আপনি অনেক কিছু করেছেন, কারণ আপনার যে একাডেমিক যে আপনার ট্র্যাক রেকর্ড আছে এটা তো আপনার সিভিতে লেখা আছে, প্লাস আপনি প্রথমে 1-2 লাইনে বলেছেন। এটা বলার পর সঙ্গে সঙ্গে আপনি টপিক চেঞ্জ করে ফেলবেন। সেইখানে আপনি যে কোনোভাবেই হোক, আপনি যে পড়াশোনার বাইরেও কিছু অ্যাকমপ্লিশ করতে পারেন সেটা আপনি তাদেরকে বলবেন। মনে রাখবেন যে ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনার যদি কোনো কিছুই বলার না থাকে তাহলে আপনি আপনার ইউনিভার্সিটি লাইফটা ওয়েস্ট করেছেন। যে কোনো কিছু, আপনি ক্রিকেট খেলতেন প্রফেশনালি, অথবা আপনি প্রফেশনালি একটা বিজনেস রান করেছেন, অথবা আপনি কোথাও ইন্টার্নশিপ করেছেন, অথবা বিনা বেতনে কোথাও কাজ করেছেন, কোনো না কোনো কিছু আপনি যদি করেন এবং সেটা যদি আপনি ইন্টারভিউ বোর্ডে বলতে পারেন, ইন্টারভিউয়াররা অনেক অনেক খুশি হয়। এইটার পেছনে মূল কারণ হচ্ছে যে আমাদের পড়াশোনা, আমাদের একাডেমিক্স আসলে আমাদের ক্যারিয়ারে সাকসেস হওয়াটা আহ, অত বেশি এফেক্ট ফেলে না, অত বেশি ইম্পর্ট্যান্ট, অত বেশি ক্রুশাল না। এইটা আসলে আপনিও বুঝতে পারবেন যখন আপনি একদিন চাকরিতে ঢুকবেন এবং 5 থেকে 10 বছর চাকরি করে ফেলবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ডিগ্রি থাকার সাথে কোনো একটা প্রবলেম সলভ করার তেমন একটা সম্পর্ক নাই। আর চাকরি মানেই হচ্ছে প্রবলেম সলভ করা, চাকরি মানেই হচ্ছে টিম ওয়ার্ক। একটা টিম আপনার থাকতে হবে, আপনি একা একা কিছুই করতে পারবেন না। একা একা আপনি জিপিএ 5 পেতে পারেন, একা একা আপনি সুম্মা কাম লাউডে হতে পারেন আপনার ইউনিভার্সিটিতে, কিন্তু একা একা আপনি কখনোই কোনো কোম্পানিতে কোনো ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না। আইদার আপনার বস থাকবে, অথবা আপনার কলিগস থাকবে, অথবা আপনার অন্য আপনার ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করতে হবে। তো যাই হোক, ইন্ট্রোডিউস ইউরসেলফ এই প্রশ্নটা করার পরে এমপ্লয়াররা আপনাকে হয়তোবা এই প্রশ্নটাও করতে পারে যে হোয়াই শুড উই হায়ার ইউ। যেহেতু আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ ওই পার্টেই বলে দিয়েছেন যে কেন আপনি এই পজিশনের প্রতি ইন্টারেস্টেড, ওইখানেও কিন্তু তারা একটা হিন্টস পেয়ে যায়। যদি আপনি ওইখানে নিজেকে ব্যাখ্যা করে ফেলেন তাহলে হোয়াই শুড উই হায়ার ইউ এই প্রশ্নটা তারা করবে না। তারা এরপরে যেই প্রশ্ন যাবে সেটা হচ্ছে অতীতে যেই রেফারেন্সগুলো আপনি দিয়েছেন সেগুলো যদি আলোচনা করার মতো বিষয় হয় তাহলে ওইগুলো নিয়ে তারা আলোচনা করবে। যেমন ধরেন আপনি একটা বিজনেস রান করতে, তাহলে ওই বিজনেসটা নিয়ে যদি ইন্টারেস্টেড থাকে ওটা নিয়ে তারা প্রশ্ন করতে পারে। তারা দেখতে চাইবে বা ফিগার আউট করতে চাইবে যে আপনি লাইফে কোনো বড় ধরনের প্রবলেমে পড়েছেন কিনা। লেটস সে আপনি একটা ফুচকার দোকান দিতেন, সেই ফুচকার দোকানটা দিতে গিয়ে কী কী প্রবলেমে আপনি পড়েছেন এবং সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করেছেন। এর মাধ্যমে আপনার যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি সেটা তারা ফিগার আউট করার চেষ্টা করবে। মনে রাখবেন যে ইন্টারভিউতে কখনোই আপনার অ্যাপটিটিউড টেস্ট করা হয় না, মানে আপনি কত বুদ্ধিমান, কত জ্ঞানী, কত দ্রুত আপনি নাম্বারে কত ভালো, আপনি কত ভালোভাবে নাম্বার প্রসেস করতে পারেন, এগুলো কিন্তু দেখা হয় না। মূলত দেখা হয় আপনি আপনার লাইফে কী কী এক্সপোজার পেয়েছেন, কোন কোন বিজনেসের সাথে জড়িত ছিলেন, কোথায় কোথায় ইন্টার্নশিপ করেছেন, কী কী চাকরি আপনি করেছেন। হ্যাঁ, আপনাকে আরও একটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নটার জন্য আপনি রেডি থাকবেন যে লাইফে সবচাইতে ডিফিকাল্ট কোন চ্যালেঞ্জটা আপনি ফেস করেছেন আপনার লাইফে, এন্টায়ার লাইফে। যেহেতু আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনাকে হয়তো এই প্রশ্নটা করবে না যে আগের কোম্পানিতে সবচাইতে ডিফিকাল্ট বা কোন চ্যালেঞ্জটা আপনি ফেস করেছেন, বাট এই প্রশ্নটা আপনাকে করবে যে লাইফে সবচাইতে কঠিন ডিসিশন কোনটা আপনি নিয়েছেন, লাইফে সবচাইতে ডিফিকাল্ট কোন প্রবলেমটা আপনি ফেস করেছেন। দেখেন, আপনি যখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের সামনে বসবেন, সে কিভাবে চিন্তা করে এইটা বোঝার জন্য আপনার এই প্রশ্নগুলো করা ছাড়া আর কিন্তু কোনো প্রশ্ন নাই, রাইট? কারণ যেহেতু তার এক্সপিরিয়েন্স নাই, বাট এক্সপিরিয়েন্স থাকলেও সেটার খুব একটা ভ্যালু নাই, রাইট? এই ধরনের প্রশ্ন যখন আপনাকে করবে আপনাকে অবশ্যই আগে ভাগে প্রিপারেশন নিয়ে যেতে হবে। যদি আপনাকে বলা হয় যে আপনার জীবনের সবচাইতে চ্যালেঞ্জিং মোমেন্টটা কী, সবচাইতে ক্রুশাল মোমেন্টটা কী এবং সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, এটা কিন্তু আপনাকে আগে থেকে ভাবতে হবে। এই প্রশ্নগুলা যখন আপনাকে করা হবে আপনি কিন্তু চুপ হয়ে থাকতে পারবেন না। কারণ অথবা আপনি কিন্তু উদ্ভট করে অফ দ্য টপ অফ ইউর হেড কিছু একটা বানিয়ে বলতে পারবেন না, রাইট? তাই ইন্টারভিউতে যাওয়ার আগে নিজেই নিজেকে প্রশ্ন করবেন যে আমাকে যদি জিজ্ঞাসা করে যে লাইফের সবচাইতে চ্যালেঞ্জিং ডিসিশন তুমি কোনটা নিয়েছো সেটা সেটা আমাকে বলো। লেটস সে আপনি ইউনিভার্সিটিতে পড়তেন, আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করেছেন। এর চাইতে বড় চ্যালেঞ্জিং ডিসিশন আপনি কখনো নেন নাই। ওটা আপনি বলতে পারেন যে কেন আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করেছেন, কেন আপনি সাবজেক্ট চেঞ্জ করেছেন, কী চ্যালেঞ্জ আপনি ফেস করেছিলেন। আপনার জীবনে হার্ডশিপটা আপনি বলতে পারেন যে আপনার ফ্যামিলিতে যদি কখনো অভাব থেকে থাকে বা ফ্যামিলিতে যদি কখনো প্রবলেম থেকে থাকে, এই জিনিসগুলো আপনি বলতে পারেন। তারা শুধু দেখতে চায় যে আপনি কতটা কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে হ্যান্ডেল করে এসছেন, রাইট? কারণ আপনি যখন চাকরি করবেন সেখানেও আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু
কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। মানে এমনও সময় আসবে যখন আপনাকে বলা হবে যে, "তুমি যদি এই মাসে এই পারফরম্যান্স করতে না পারো, তাহলে আগামী মাস থেকে তোমার চাকরি থাকবে না।" আপনাকে কন্টিনিউয়াসলি মানে হিউজ প্রেশারের মধ্যে কাজ করতে হবে, রাইট? আপনার যখন তখন আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেওয়া হবে, আপনার বস চেঞ্জ হয়ে যাবে। আপনাকে কাজের জন্য এমন আছে যে, যেই জায়গায় আপনার পোস্টিং, সেখান থেকে অন্য আরেকটা জায়গায় আপনার পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। অনেক ধরনের ডাইনামিক সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হবে। আপনি যখন কোথাও চাকরি করবেন, আপনি কোনো কিছুতে না বলতে পারবেন না। যখন আপনি কোথাও চাকরি করবেন, আপনি কোনো কিছুতে না বলতে পারবেন না। এমপ্লয়ারের যদি মনে হয় যে আপনার না বলার প্রবণতা আছে, যে না আমি এটা করব না, আমি এটা পারব না, তাহলে কখনোই আপনার চাকরি হবে না। এই কাজটা বিশেষ করে মেয়েরা করে। কারণ মেয়েদের অনেক বেশি আপনার প্রেফারেন্স থাকে যে আমি এই জায়গায় না হলে কাজ করব না, এই ডিপার্টমেন্ট না হলে করব না, আ এই সেলারিতে না হলে করব না। দেখেন, যদি আপনার চাকরির দরকার হয়, যদি আপনি কাজ শিখতে চান, আপনাকে কাজ শেখার অপরচুনিটি দেওয়া হবে। কিন্তু আপনি যদি বিন্দুমাত্র এই ধরনের অ্যাটিটিউড দেখান যে পার্টিকুলার একটা এনভায়রনমেন্ট না হইলে আমি কাজ করব না। কেন আসলে এটা ইম্পোর্টেন্ট যে আপনি একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট হইলে কাজ করবেন না? তাহলে তারা আপনাকে কেন চাকরি দিবে? হ্যাঁ, কেন সব এনভায়রনমেন্টে কাজ করাটা ইম্পোর্টেন্ট? এটার পেছনে মূল কারণ হচ্ছে যারা আপনার বস বা যারা ওখানে চাকরি করছে, তারা প্রত্যেকেই প্রচণ্ড ডিফিকাল্ট সিচুয়েশন এর মধ্যে দিয়ে গেছে। যারা জীবনে কয়েক বছর চাকরি করেছেন, আপনি মানে আমার মনে হয় যে মিনিমাম ১০ বছরের আপনার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি এইটুকু বুঝতে চান যে লাইফটা আসলে কতটা ডিফিকাল্ট। চাকরি বলেন আর বিজনেস বলেন, লাইফটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট। তাই আপনি যদি আপনার লাইফে কখনো ১ বছরের জন্য বিজনেস করে থাকেন, আপনি দেখবেন যে বিজনেস করাটা কত কঠিন। চাকরি যদি আপনি করতে চান, আপনি দেখবেন চাকরি করাটা কত কঠিন। তাই আপনি নিজে যদি ফ্লেক্সিবল না হন, তাহলে আপনাকে কিন্তু কোনো কোম্পানি হায়ার করবে না। আর এই কারণে কোম্পানি আপনাকে অত্যন্ত টাফ সিচুয়েশন এ আপনি কি করতেন বা কি টাফ সিচুয়েশন ফেস করেছেন, সেই জিনিসগুলা কিন্তু আপনাকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে বের করার তারা চেষ্টা করে। আপনি যদি লেটস সে আপনি একটা প্রতিষ্ঠানে আ ইন্টার আ ইন্টার্নশিপ করতেন অথবা কোনো প্রতিষ্ঠানে আপনি ফ্রি কাজ করতেন। সেই প্রতিষ্ঠানে আপনি কিছু চ্যালেঞ্জ ফেস করেছেন, রাইট? চ্যালেঞ্জ ফেস করার কারণে আপনি যদি বলেন যে, "আমি ওই চ্যালেঞ্জগুলা ফেস করেছি, এই কারণে ওই প্রতিষ্ঠানটা পরে আমি ছেড়ে দেই।" কখনোই এই ধরনের কথা বলবেন না। কখনোই না। কারণ এই কথাগুলোই আসলে তারা আপনার পেটের থেকে বের করতে চায়। যখনই আপনি বলবেন যে, "আমি অমুক জায়গায় এই প্রবলেম পড়েছি, যার জন্য আমি ছেড়ে দিয়েছি। অমুক জায়গায় আমি চাকরি করতে গিয়েছিলাম। কিছুদিন চাকরি করেছি, অনেক দূরে ছিল তাই আমি ছেড়ে দিয়েছি।" এই কথাগুলা যখনই বলবেন, তখনই তারা আপনাকে তারা আপনার প্রতি মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এটার কারণ হচ্ছে তারা বুঝতে পারবে যে আপনি যখনই কঠিন সিচুয়েশন এর মধ্যে পড়েন, যখনই আপনার বেতন কম হয়, যখনই আপনার মনে হয় যে দূরে হয়ে যায়, যখনই আপনার মনে হয় কোনো কাজ চ্যালেঞ্জিং হয়ে যায়, সেটা পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, যখনই চ্যালেঞ্জ পাওয়ার সঙ্গে আপনি সেই চ্যালেঞ্জটা থেকে কিভাবে বের হয়ে আসবেন, কিভাবে আপনি প্রবলেম সলভ করবেন, সেইটা না বলে আপনি যখন বলেন যে, "আমি প্রবলেমটা থেকে একেবারে বের হয়ে এসছি। মানে আমি ওখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। আমি চাকরি ছেড়ে দিয়েছি বা আমি অমুক কাজটা ছেড়ে দিয়েছি বা আমি এমন ডিসিশন নিয়েছি যে ডিসিশনটা জাস্ট মানে পালানোর জন্য।" যদি আপনি লাইফে সবসময় এমন ডিসিশন নেন যে ডিসিশনে একটা প্রবলেম ফেস করার চাইতে সেই প্রবলেম থেকে পালিয়েছেন আপনি, পালিয়ে বেরিয়েছেন, মনে রাখবেন ওই ইন্টারভিউতে আপনার আর চাকরি হবে না। আপনাকে অবশ্যই বলতে হবে কিভাবে আপনি প্রবলেম ফেস করছেন। যদি আপনার বলার কিছু নাও থাকে, যদি সত্যি এমন হয় যে আপনি প্রবলেমগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কিছু না কিছু আপনাকে বলতে হবে। মনে রাখবেন যে ইন্টারভিউ হচ্ছে কনভারসেশন বিটুইন 2 লায়ার্স। ২ জন মিথ্যাবাদী মানুষ যখন কথা বলে সেটাকে বলা হয় জব ইন্টারভিউ, রাইট? আপনাকে মিথ্যা করে হলেও, এম্বালিশ করে হলেও আপনাকে বলতে হবে যে আপনি একটা কঠিন সিচুয়েশনে কিভাবে প্রবলেম সলভ করে সেখান থেকে বের হয়ে এসছেন। আপনি সেইখান থেকে পালিয়ে এসছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, কাজ বাদ দিয়ে দিয়েছেন, যান নাই আর ওই কাজে। এই ধরনের কথা কখনোই বলা যাবে না। কখনোই নিজের আগের প্রতিষ্ঠানকে দোষ দেওয়া যাবে না। আগের প্রতিষ্ঠানের কালচারকে দোষ দেওয়া যাবে না। আগের প্রতিষ্ঠান আমাকে প্রমোশন দেয় নাই, ইনক্রিমেন্ট দেয় নাই। এইসব কথা কখনোই বলা যাবে না। যখনই আপনাকে জিজ্ঞাসা করবে লাইফে সবচাইতে গুরুত্বপূর্ণ কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন, অবশ্যই যেকোনো একটা চ্যালেঞ্জ আপনি মেনশন করবেন এবং সেই চ্যালেঞ্জটা আপনি সলভ করে সেটা যে সহ্য করেছেন, হুম? এমনও হতে পারে যে আপনি প্রবলেমটা সলভ করতে পারেন নাই। কিন্তু ওটার পরেও আপনি কাজ চালিয়ে গেছেন। এইটুকুও যদি আপনি বলেন, ইটস ওকে। কিন্তু আমি প্রবলেমটা থেকে পালিয়ে এসছি এই কথা কখনোই বলা যাবে না। অনেক সময় এমপ্লয়াররা আপনাকে একটু কঠিন প্রশ্ন করবে। যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি আ অনেক হার্ড ওয়ার্কিং, ঠিক আছে?
আপনি মানুষের সাথে মিশতে পছন্দ করেন, কাজ করতে পছন্দ করেন। হ্যাঁ? আপনি আ আ খুবই অনেস্ট। যদিও এই কথাগুলো বলা ঠিক না। আমি আ আ নেক্সট সেগমেন্টে বলে দিচ্ছি। আপনাকে একটা প্রশ্ন তারা করতে পারে সেটা হচ্ছে যে, "হোয়াট কাইন্ড অফ প্রুফ ডু ইউ হ্যাভ?" হ্যাঁ? আপনি যে নিজের ব্যাপারে যে ক্লেইমগুলা করছেন, এই ক্লেইমগুলা আসলে প্রমাণ কি? অনেক সময় বা আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনি হার্ড ওয়ার্কিং? আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনি ভালো প্রবলেম সলভ করতে পারেন? আমি কিভাবে বিশ্বাস করব যে আমরা যদি আপনাকে চাকরিটা দেই, আপনি সময় মতো অফিসে আসবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করতে হয় আপনি কাজ করবেন, আপনি লং আওয়ার্স কাজ করবেন, আপনি উইকেন্ডেও কাজ করতে পারেন। আপনাকে যদি আমি ঢাকার বাইরে পাঠাই বা ঢাকাতে পাঠাই বা যেকোনো জায়গায় পাঠাই, আপনি সেখানে কাজ করতে যাবেন। আপনার যদি হঠাৎ করে ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যায়, বস চেঞ্জ হয়ে যায়, রেসপন্সিবিলিটিস চেঞ্জ হয়ে যায়, আপনি সেটা করবেন। কিভাবে এরকম ডায়নামিক এনভায়রনমেন্টে আপনি নিজেকে স্যুট করতে পারবেন? আদৌ আপনার কাজ করার ইচ্ছা আছে কিনা? মনে রাখবেন যে এখন আমরা এমন একটা যুগে বাস করি, এই যুগে অনেক ছেলেমেয়ে আছে যারা খুবই প্রিভিলেজড এবং এই কারণে এনটাইটেলড। এটার মানে হচ্ছে তারা সচ্ছল ফ্যামিলির সন্তান আর এই কারণে তারা মনে করে তারা বেটার স্যালারি ডিজার্ভ করে, বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ডিজার্ভ করে, বেটার ওয়ার্ক আওয়ার্স ডিজার্ভ করে। তার মানে তারা একটা নির্দিষ্ট সময় কাজ করবে, সপ্তাহে ২ দিন ছুটি চাইবে, অফিস ৫ টার সময় ছুটি হলে ৫ টার সময় অফিস থেকে বের হয়ে যাবে। তাদের অফিসটা সবসময় বাসার কাছে হবে। এই টাইপের প্রচুর মানুষ কিন্তু আছে। এমপ্লয়াররা কিন্তু এটাকে ফিল্টার আউট করার চেষ্টা করে। আপনার মধ্যে কোনো এনটাইটেলমেন্ট আছে কিনা, হ্যাঁ? দেখেন, এই যে এন্টারটেইনমেন্টের বিষয়টা এটা আসলে অনেক সময় ধনী, উচ্চ মধ্যবিত্ত পরিবারের মধ্যেও দেখা যায়। আবার অনেক সময় কিছু মানুষ আছে যারা জেনুইনলি অলস। তারা জেনুইনলি অলস। তারা অ্যাকচুয়ালি তারা রিয়াল লাইফে লেজি। এই লেজি মানুষগুলার কিন্তু কথাবার্তাতে বোঝা যায় যে যখন তাকে কাজ দেওয়া হবে তখন সে কাজ করবে না। তাই আপনি পরিশ্রমী কিনা, আপনি ডিলিজেন্ট হবেন কিনা, আপনি যেকোনো চ্যালেঞ্জে আপনি না করবেন নাকি দেখেন আপনাকে যদি হঠাৎ করে হায়ার করে পরবর্তীতে ৩ মাস পর ৪ মাস পর ফায়ার করতে হয়, এটা কিন্তু কারো ভালো লাগবে না। উনারা কিন্তু খুবই বিরক্ত হন যখন বারবার তাদেরকে ইন্টারভিউতে লোক নেওয়া লাগে। কারণ এই কাজগুলোর জন্য যেটা আগে বললাম যে তারা কোনো টাকা পয়সা, কোনো এক্সট্রা বেনিফিট কিচ্ছু পায় না কোম্পানি থেকে। তারা এমন কাউকে হায়ার করতে চায় যেই ব্যক্তি লং টার্ম তাদের সাথে কাজ করবে এবং যেকোনো ধরনের সিচুয়েশন ফেস করতে পারে। আপনার কাছে মনে হইতে পারে এটা এক ধরনের স্লেভারি বাট চাকরিটা এরকমই। বিজনেসও কিন্তু এরকম। যখন আপনি বিজনেস রান করবেন আ বা ধরেন আপনি একটা সেলুন চালান, রাইট? খুব চুল কাটার একটা সেলুন আপনি চালান। আপনি যদি শুক্রবার দিন সেলুন বন্ধ করে রাখেন, আপনি বিজনেস করতে পারবেন? পারবেন না। কারণ শুক্রবার দিনই কিন্তু সবাই চুল কাটতে আসে। ওই সময় সবার অফিস বন্ধ থাকে। এখন আপনি যদি মনে করেন যে সবাই শুক্রবারে বাসায় থাকে, আমিও শুক্রবারে বাসায় থাকবো, এটা হবে না। তো চাকরি করেন আর বিজনেস করেন, আপনাকে অবশ্যই ফ্লেক্সিবল হইতে হবে। যেইখানে বিজনেসের স্বার্থে কোম্পানি আপনাকে দিয়ে যেই কাজ করতে বলবে, আপনাকে সেই কাজই করতে হবে এবং দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, দোষ নিতে হবে নিজের ঘাড়ে, রাইট? এই জিনিসগুলো কিন্তু সবার মধ্যে থাকে না। অনেকেই কিন্তু আপনারা দেখবেন যে একটু প্রিভিলেজড ফ্যামিলি থেকে আসে, তাদের অ্যাটিটিউড দেখলে বোঝা যায় যে তারা উম মানে তাদেরকে যদি কঠিন তারা সব দিক থেকে যোগ্য, সব দিক থেকে যোগ্য। কিন্তু তাদেরকে যদি পার্টিকুলার কিছু টাস্ক দেওয়া হয় বা তাদেরকে যদি চ্যালেঞ্জ দেওয়া হয় তাহলে তারা সেটা নিতে চাইবে না। আবার আ প্রিভিলেজড ফ্যামিলি থেকে আসে নাই এমন ছেলেমেয়েদের মধ্যেও কিন্তু আপনার ডিটারমিনেশন এর অভাব আছে। পার্সোনালিটিতে সমস্যা থাকে, তারা একটু লেজিও হয়। তারা কিন্তু তাদের কথায় বার্তায় বলে দেয়। তাদের কথায় বার্তায় প্রশ্নের উত্তর দিতে তারা বুঝিয়ে দেয় যে তারা অলস। এমপ্লয়াররা কিন্তু এই জিনিসগুলা খোঁজে। এমপ্লয়াররা কিন্তু আপনাকে পেঁচাবে না কথা। তারা খুব সিম্পলি বুঝতে চায় যে আপনি কি অলস নাকি আপনি হার্ড ওয়ার্কিং। আপনি কি ডায়নামিক এনভায়রনমেন্ট এ কাজ করতে চান নাকি আপনি টিপিক্যাল শুধুমাত্র একটা পার্টিকুলার সেট অফ রেসপন্সিবিলিটি আপনি কমফোর্টেবল। আপনি কি ডেস্ক জবের জন্য ভালো নাকি আপনি ফিল্ড জবের জন্য ভালো? কোন চাকরির জন্য আপনি ভালো? এই জিনিসগুলো কিন্তু তারা বুঝতে চায়। রাইট? আপনাকে আরো একটা প্রশ্ন করা হতে পারে যেটা হচ্ছে যে আপনার স্ট্রেংথ এবং উইকনেসেস গুলা, রাইট? যখনই আপনাকে স্ট্রেংথ বা উইকনেস রিলেটেড কোয়েশ্চেন করা হবে মনে রাখবেন যখন আপনি স্ট্রেংথ মেনশন করবেন এমন স্ট্রেংথ মেনশন করবেন যেগুলো জবের সাথে রিলেটেড। যদিও বা আপনি মনে করেন যে আপনার সেই স্ট্রেংথ নাই। একটা কাজের ধরেন আপনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে একটা পজিশনে এপ্লাই করলেন। আ সেখানে আপনাকে প্রচুর Microsoft Excel এর ডেটা এনালাইসিস করতে হবে। কিন্তু আপনি Microsoft Excel এর ডেটা এনালাইসিস করতে খুব একটা পছন্দ করেন না। এই কাজটা আপনার জন্য না। কিন্তু আপনার চাকরিটা দরকার। আপনি কখনোই এটা বলবেন না যে, আমার বেশিক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করতে ভালো লাগে না, নাম্বার নিয়ে কাজ করতে ভালো লাগে না। এই উইকনেস গুলো আপনি কখনোই বলবেন না। ঠিক আছে? বরঞ্চ ঠিক উল্টো কথাটাই বলবেন। আপনার যদি স্ট্রেংথ থাকে আপনি অবশ্যই
নিজের স্ট্রেংথগুলো তো বলবেনই, সেই স্ট্রেংথগুলো আপনি অবশ্যই মেনশন করবেন যেগুলা ওই পার্টিকুলার জব ডেসক্রিপশনের সাথে রিলেটেড। আর আপনার যদি কোনো উইকনেস থাকে এবং সেই উইকনেসগুলোর কারণে যদি এমপ্লয়ারের মনে হয় যে আপনাকে ওই চাকরিটা হায়ার করবে না তারা, ওই উইকনেসগুলো আপনি কখনোই বলতে চাইবেন না। মনে রাখবেন যে আপনি যেমন নিজের সম্বন্ধে অনেক কিছু লুকান, এমপ্লয়াররাও কিন্তু অনেক কিছু লুকায়। তাই লুকানোর মধ্যে দোষের কিছু নেই। এটা পুরোটা হচ্ছে একটা মাইন্ড গেম। যখন আপনি কাজ পেয়ে যাবেন, দেখা যাবে যে যেই কাজের জন্য আপনাকে হায়ার করেছে ওই কাজের জন্য ওই রেসপন্সিবিলিটির জন্য আসলে যেই উইকনেসগুলো আপনার আছে কোনো সমস্যাই করছে না আপনাকে। আপনি ঠিকই পেরে যাচ্ছেন, অথবা আপনাকে জয়েন করানোর পরে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিল। অন্য আরেকটা কাজ যেটাতে আপনি ভালো পারেন ওই কাজটা, মানে আসলে অফিসের ভেতরে কন্টিনিউয়াসলি কিন্তু মানুষের জব রেসপন্সিবিলিটিসগুলো চেঞ্জ হয়। তাই আপনি যদি মনে করেন যে আপনি অনেস্ট হবেন, আপনার স্ট্রেংথ এবং উইকনেস আপনি অনেস্টলি বলবেন, জীবনে কিছু ক্ষেত্রে অনেস্টি দেখানোর কোনোই প্রয়োজন নাই। ইন্টারভিউতে অবশ্যই আপনি আপনার নিজের উইকনেসগুলো গোপন রাখবেন। সেই উইকনেসগুলো বলবেন যে উইকনেসগুলো এমপ্লয়ারের কাছে অ্যাবসোলুটলি ম্যাটার করবে না। আর সেই স্ট্রেংথগুলো বলবেন যে স্ট্রেংথগুলো এমপ্লয়ারের কাছে 100% ম্যাটার করবে। এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। মানে এতক্ষণ আপনারা যা শুনেছেন সেগুলো তো ইম্পর্টেন্ট, বাট এই কথাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে ইন্টারভিউটা কন্ট্রোলে করতে হবে। ইন্টারভিউটা আপনি কন্ট্রোল করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি মাত্র গ্র্যাজুয়েশন করে বের হয়েছি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, ইন্টারভিউ আমি কন্ট্রোল করবো, এটা কোনো কথা? ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ার প্রশ্ন করবে, আমি উত্তর দিব, শেষ? নো, এটা রং আইডিয়া। মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডে যদি আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ইন্টারভিউটা আপনি কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন। লেট মি এক্সপ্লেইন। একটা কথা মনে রাখবেন, in any meeting, the most interesting person is the one who is the most interested. জীবনে যখনই আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে বসেন বা যে কোনো মিটিংয়ে আপনি বসেন না কেন, সেই মিটিংয়ে যদি আপনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান তাহলে আপনি কি করবেন? সেইখানে যে নিজের সম্বন্ধে অনেক বড় কথা বলবেন যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এইটা অ্যাচিভ করেছি, আমি ওটা অ্যাচিভ করেছি, এই কথাগুলো বলবেন? মোটেও না। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে, আপনি এটা কিভাবে করলেন? আমাকে আরেকটু বলবেন কি? আমি এই ব্যাপারে আরো একটু জানতে চাই। তার মানে হচ্ছে আপনি প্রশ্ন করবেন। লাইফে যখন কোনো আপনার প্রফেশনাল সেটিংয়ে একজন ব্যক্তি জানার জন্যে প্রশ্ন করে এবং রেলেভেন্ট কোয়েশ্চেন করে, তখন সেই ব্যক্তিকে সবচাইতে ইন্টারেস্টিং, সবচাইতে নলেজেবল এবং সবচাইতে কিউরিয়াস মনে হয়। এটার মানে কি? ইন্টারভিউ বোর্ডে যখন আপনি বসেন, আপনি কিন্তু আসলে কিছুই জানেন না। সত্যি কথা বলতে আপনার ডিগ্রি, আপনার এক্সপেরিয়েন্স, এই যেই ৪-৫ বছর এক্সপেরিয়েন্স, আপনার স্কিল, এগুলা ইন্টারভিউয়ারের কোনো কাজে আসে না। এটার মানে হচ্ছে আপনাকে যদি চাকরির ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করার আগের দিন যদি আপনি মারা যান এবং এইচআর যদি জানতে পারে আপনি মারা গেছেন, তাহলে শর্টলিস্টে পরে যে আছে তাকে তারা ডাকবে এবং তারা মোটেও এতে তাদের কাছে কখনোই মনে হবে না যে খুব একটা ভালো ক্যান্ডিডেট হারালাম। কারণ আমরা এই পৃথিবীতে খুব ইজিলি রিপ্লেসেবল, খুব ইজিলি রিপ্লেসেবল। আমাকে রিপ্লেস করা, আপনাকে রিপ্লেস করা কোনো ব্যাপারই না। এই পৃথিবীতে আসলে আপনার এবং আমার প্রয়োজন নাই। আমরা বরঞ্চ নিজের প্রয়োজনেই কাজ করি। পৃথিবীর আসলে আমার কোনো প্রয়োজন নেই। আর এই কারণে নিজেকে বড় করে দেখানোর চাইতে আরেকজনের ব্যাপারে আপনি ইন্টারেস্টেড কিনা এইটা যদি দেখাইতে পারেন, তাহলে এমপ্লয়াররা ভাববে যে এই মানুষটা খুব কিউরিয়াস। মানুষ আসলে কিউরিওসিটি আছে এমন ব্যক্তিকেই খুব পছন্দ করে। কিউরিওসিটি বলতে আসলে কি বোঝাচ্ছে? যখন আপনাকে প্রশ্ন করা হবে যে, হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর ফিট ফর দ্য জব? এই চাকরির জন্য আপনি কেন নিজেকে ফিট মনে করেন? কেন নিজেকে পারফেক্ট ফিট মনে করেন? এই প্রশ্নটা যখন আপনি শুনবেন, এই প্রশ্নটা যখন আপনাকে করা হবে, সঙ্গে এই প্রশ্নের উত্তর দিতে যাবেন না। যে আমি মনে করি এই চাকরির জন্য আমি ফিট এই কারণে, কারণ আমি এগুলো করেছি, আমি ওগুলা করেছি। তার আগে আপনি একটু প্রশ্ন করেন যে আমাকে একটু বলেন এই চাকরির জন্যে সবচাইতে চ্যালেঞ্জগুলা কি? বড় চ্যালেঞ্জগুলা কি? যখনই আপনি এমপ্লয়ারকে এই প্রশ্নটা করবেন, তখনই কিন্তু এমপ্লয়ার তার যে স্ক্রিপ্টেড কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো সে করবে, এইগুলা সে চিন্তা করেই বসেছিল, সেই কোয়েশ্চেনগুলো আর আপনাকে করবে না। কারণ এখন আপনি একটা মানে আপনি যে ইস্যুতে মিটিংটা করছেন, ইন্টারভিউ তো একটা মিটিং, রাইট? ইন্টারভিউ হচ্ছে একটা মিটিং।
যেই ইস্যুতে মিটিংটা করছেন সেই ইস্যুর ডিপে ঢোকার চেষ্টা করছেন। এমপ্লয়াররা অত্যন্ত অত্যন্ত খুশি হবে যখন তারা বুঝতে পারবে একজন ক্যান্ডিডেট একটা পজিশন সম্বন্ধে ডিটেলস জানতে চায় উত্তর দেওয়ার আগে। আন্তাজে যে কোনো একটা উত্তর দেওয়ার চাইতে আগে জিজ্ঞাসা করেন, এই পজিশনের সবচাইতে বড় চ্যালেঞ্জটা কি? যদি একটু আমাকে বলতেন তাহলে আমার জন্য খুব ইজি হতো। কিভাবে আমি এখানে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, কিভাবে আমি এখানে কন্ট্রিবিউট করতে পারবো। তখনই দেখবেন যে এমপ্লয়াররাও কিন্তু খুব খুশি হবে এবং এই প্রশ্নগুলো নরমালি 99.9% ক্যান্ডিডেটই করে না। তারা কোনো প্রশ্ন করে না। তারা শুধু উত্তর দিয়ে চলে আসে। এই কারণে এই যে প্রোগ্রামটা, আমার এন্টায়ার প্রোগ্রামটা যারা আপনারা দেখছেন, এই ভিডিওগুলা দেখছেন যারা, তাদের লাখ টাকা লাভ হয়। কারণ সত্যি কথা বলতে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি মাত্র তখনকার দিনে ৳৬০০, এখনকার কত ৳১২০০-১৩০০ হবে। আমি মাত্র ৳১২০০ বা ৳১৫০০ দিয়ে একজন মেন্টরের কাছে এগুলো শিখেছি। আমার মেন্টরের কাছে পরবর্তীতে আমি আরেকটা কোর্সও করেছি, সেটা হচ্ছে কাজী এম আহমেদ। হুম? তো উনার কাছ থেকে আমি শিখেছি কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয় এবং এটা আমার জন্য লাখ লাখ টাকার বেনিফিট দিয়েছে। দেখেন, আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন সেখানে যদি বেতন ৳২০,০০০ হয়, আবার যদি আরেকটা কোম্পানিতে চাকরি করেন সেখানে যদি বেতন ৳৪০,০০০ হয়, তাহলে প্রতি বছর আপনি ৳২.৫ লাখ বেতন কম পাচ্ছেন। এখানে শুধু বেতনই কম পাচ্ছেন না, কোম্পানির কালচার কম পাচ্ছেন, কোম্পানির অন্যান্য বেনিফিট কম পাচ্ছেন, এবং ওখানকার এক্সপেরিয়েন্সের ভ্যালুটাও কম। ছোট কোম্পানি বেতন কম, এক্সপেরিয়েন্সের ভ্যালু কম। বড় কোম্পানি বেতন বেশি, কালচার ভালো, ঠিক আছে? আপনার তো স্যালারি তো পাচ্ছেনই, অন্যান্য বেনিফিটও পাচ্ছেন। তাই কিভাবে ইন্টারভিউ দিতে হয় এটা যদি আপনি জানতে পারেন, আপনি যদি এমপ্লয়ারের সাইকোলজি বুঝতে পারেন, তাহলে আপনি দেখবেন যে কত সাধারণ ডিগ্রি নিয়ে, আমার মতো অত্যন্ত সাধারণ একটা ডিগ্রি নিয়েও কিভাবে আপনি একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ বারবার ক্র্যাক করবেন। যখন আপনি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারবেন, আপনি দেখবেন যে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে হ্যাঁ, চাকরিতে ঢোকার পর আপনাকেই কাজ করে নিজের পারফরম্যান্স দেখাইতে হবে। বাট সেটা পরের কথা। ওটা নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রাম না। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে চাকরিটা পাওয়ার জন্য, যে আপনার পার্সোনালিটি দেখে আপনাকে ওই চাকরিতে তারা নিয়ে নিবে। তারা আপনাকে একটা সুযোগ দিবে। এইটাই আপনার লাইফ চেঞ্জিং আপনার একটা ইভেন্ট। যে যখনই আপনি একটা ভালো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ পাবেন, সেটা আপনার জন্য লাইফ চেঞ্জিং। আমার লাইফের ১ম চাকরিতে আমি যখন আপনার রিটেন এক্সাম দিতে যাই, সেখানে প্রায় ৪০ জন ছিল। ওরা সম্ভবত হায়ার করবে ১ জন। কিন্তু কোথাও লেখা ছিল না তারা কতজন হায়ার করবে। তো যখন রিটেন এক্সামের সময় আপনার যিনি ইন্টারভিউ বোর্ডে যিনি বসবেন উনি এসেছিলেন। আমাদেরকে দেখেছেন। আমরা ৪০ জনের মতো ছিলাম। উনি এত মানুষ যাতে আপনার ইন্টারেস্টেড হয় পরীক্ষাটা দিতে এবং ইন্টারভিউতে আসতে, এই কারণে উনি বলেছেন যে আমরা কিন্তু ৪ থেকে ৫ জন নিব। তো ৪০ জনের থেকে যেহেতু ৪-৫ জন নিবে, তো সবাই খুবই ইন্টারেস্টেড ছিল। আমি কোম্পানিতে জয়েন করার পরে দেখি হায়ার করা হয়েছে মাত্র ১ জন। তার মানে এমপ্লয়ার মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা কেন বলেছে? যাতে ইন্টারভিউতে যদি ডাকা হয় সবাই যাতে আসে, আসার যাতে আগ্রহ পায়, রাইট? কারণ এত মানুষের মধ্যে ১ জন মাত্র নিবে, তাহলে তো আমার এখানে চাকরি হওয়ার চান্স খুব কম। তো আমার ওই ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে একটা ছেলে এসেছিল আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির। একজনের সাথে কথা বলেছি, আরও অনেকেই ছিল। ওদের কারো সাথে আমার কথা হয়নি, বাট অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছিল। মনে রাখবেন যে আমার ইউনিভার্সিটি ছিল সবচাইতে বাজে ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি ছিল সবচাইতে সস্তা ইউনিভার্সিটি। তারপরও আমাকে হায়ার করা হয়েছে। কারণ আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ট্রেনিং করেছিলাম যে কিভাবে একজন এমপ্লয়ারের প্রশ্নের উত্তর দিতে হয়। তাই আপনি যদি এমপ্লয়ারকে প্রশ্ন করেন, তাহলে কিন্তু এমপ্লয়ারের যে স্ক্রিপ্টেড যে আপনার, তার কাছে অনেক সময় কাগজ থাকে বা একটা নোটবুক থাকে, রাইট? ওই নোটবুকে যে প্রশ্নগুলো আছে বা তার ব্রেইনে যে প্রশ্নগুলো আছে ওগুলা সে করবে না। তখন আপনার ইন্টারভিউ থেকে বা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থেকে ডিসকাশনে রূপান্তরিত হবে। আমি আরও একবার বলছি, ইন্টারভিউটাকে যদি আপনি কোয়েশ্চেন অ্যান্সার থেকে ডিসকাশন বা আলোচনায় ট্রান্সফর্ম করতে পারেন, তাহলে ইন্টারভিউটা আপনার কন্ট্রোলে চলে আসবে। মনে রাখবেন, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া অনেক অনেক কঠিন, অনেক অনেক কঠিন। তুমি কিভাবে একজন ভালো টিম প্লেয়ার ব্যাখ্যা করো, এইটা ব্যাখ্যা করাটা অনেক অনেক কঠিন। হ্যাঁ, কারণ এগুলো খুবই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। তুমি কিভাবে এই পার্টিকুলার সিচুয়েশন ফেস করবা, এগুলো কিন্তু খুবই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু আপনি যদি রিয়েল লাইফ কোয়েশ্চেনগুলো করেন যে আপনার এখানে কী কী রেসপন্সিবিলিটি আমাকে ফেস করতে হবে, তখন কিন্তু তারা আপনাকে বলবে যে এই রেসপন্সিবিলিটিগুলো আছে। এবং এইটা বলাটা যে কতটা পাওয়ারফুল এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ তারা কিন্তু এটা কিন্তু তাদের জন্য অত্যন্ত অত্যন্ত রিফ্রেশিং। কারণ অন্য কেউ কিন্তু এই প্রশ্নগুলো করে নাই। যখনই আপনি এই প্রশ্নগুলো করলেন তখন তারা আপনার সাথে আলোচনায় চলে আসলো। এইবার ইন্টারভিউটা অনেক লম্বা হয়ে যাবে। নরমালি মানুষ ২০ মিনিট ৩০ মিনিট
ইন্টারভিউ দেয়, আপনার ইন্টারভিউটা হয়ে যাবে 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা। যেই ইন্টারভিউতে যেই ক্যান্ডিডেট বুঝতে পারে যে তার পেছনে ইন্টারভিউ বোর্ডে অনেক বেশি সময় খরচ হয়েছে, তার চাকরি ওইখানে হবে। এটার কারণ কি? কারণ তার ব্যাপারে ইন্টারভিউ বোর্ড মেম্বাররা অনেক ইন্টারেস্টেড ছিল। তাই আপনি যদি ইন্টারভিউ সেশনকে লম্বা করতে পারেন আলোচনার মাধ্যমে, আপনি ধরে নেবেন আপনার চাকরি হয়ে যাবে। আর অবশ্যই যখন আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন, প্রশ্নটা যে করছে তার দিকে তাকিয়ে উত্তর দেবেন। ধরেন এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন আছে, যে আপনাকে প্রশ্ন করবে তার দিকে তাকাবেন, রাইট? তার দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে আপনি অ্যান্সার করবেন। মনে রাখবেন যে যদি আপনার এমন হয় যে আপনি মনে করছেন মাঝখানে যিনি স্যুট টাই পরে বসে আছে উনি সবচাইতে ইম্পর্টেন্ট, পাশে যিনি জাস্ট একটা শার্ট পরে বসে আছে সে ইম্পর্টেন্ট না, তাই তার প্রশ্নের আমি খুব শর্ট অ্যান্সার দিব আর সামনে যিনি প্রশ্ন করছে ওনার একটা লং অ্যান্সার দিব। মোটেও এটা করবেন না। প্রত্যেককে আপনি সমান সুযোগ দেন। যদি তারা প্রশ্ন করে তাহলে তার চোখের দিকে তাকান। যদি ডান পাশ থেকে প্রশ্ন করে একজন তাহলে তার চোখের দিকে তাকিয়ে তাকে আপনি উত্তরটা দেন। এবং অবশ্যই আপনি আপনার যে হ্যান্ড জেস্টার এটা ইউজ করতে পারেন, যেটাকে আমরা বলি যে মানে জেস্টার মানে আপনার হাতের যেই মুভমেন্টটা, রাইট? অনেকে আপনাকে বলবে যে হাতের মুভমেন্ট ইউজ করবেন না। আসলে একেবারে হাত গুটিয়ে বসে থাকা আর অতিরিক্ত আপনার জেস্টারটা, এই দুইটার মাঝখানে একটা জায়গা আপনি চুজ করবেন। হ্যাঁ, অতিরিক্ত আপনি আপনার হাত দেখাবেন না, অতিরিক্ত না, রাইট? যতটুকু প্রয়োজন আপনি আপনার হাতটা ব্যবহার করবেন। কারণ যখন আমরা এই জেস্টারগুলো ইউজ করি, এটা কিন্তু আমরা যে কথাগুলো বলি সেটাকে রিইনফোর্স করে। তার মানে যার সাথে আপনি যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, আমার হাত যে নড়ছে, এইটা নড়ার কিন্তু অ্যাবসোলুটলি তেমন কোনো ফাংশন নাই, রাইট? মনে হতে পারে এটার কোনো ফাংশন নেই, কিন্তু এটার কিন্তু একটা ফাংশন আছে। আমি যদি হাত না নেড়ে কথা বলি, তাহলে আমার কথাটা যতটা কনভিকশন নিয়ে বলতে পারবো, আমি যদি হাত নেড়ে, নেড়ে কথা বলি তাহলে আমার কনভিকশনটা অনেক স্ট্রং হয়। আমার কথাগুলো অনেক স্ট্রং হয়। শুধু তাই না, আমার ব্রেইন কিন্তু আমার এই জেস্চারের সাথে ম্যাচ করে, সিনক্রোনাইজ করে, যার জন্যে আমার চিন্তাগুলো গুছিয়ে আনতে আমার জন্য সুবিধা হয়। এটা হয়তোবা আপনারা অনেকেই জানতেন না, বাট মনে রাখবেন যখন আপনি আপনার হাত নাড়াবেন ন্যাচারাল ওয়েতে, যখন আপনার হাতগুলো আপনি নাড়াবেন, আপনার ব্রেইন তখন একটু সুবিধা পায় কথাগুলো গুছিয়ে ফেলতে, কথাগুলো আপনার চিন্তা করতে। যেমন ধরুন আপনি যখন মাথায় মাথায় কোনো কিছু ক্যালকুলেট করেন, আপনি যদি হাত দিয়ে হিসেব করেন এটার জন্য সুবিধা হয়, রাইট? কিন্তু যদি আপনি হাত ব্যবহার না করেন ক্যালকুলেট করতে একটু কঠিন হয়। ঠিক তেমনি যে কোনো চিন্তা গুছিয়ে আনতে বা যে কোনো চিন্তা মানে এই যে প্রশ্নের জন্য আপনি প্রস্তুত না কিন্তু সেই প্রশ্নের একটা উত্তর আপনি দিতে চান, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার হাত পা নড়বে। বাট এটা যাতে খুব একটা অড না হয়, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে আপনার এই এই হ্যান্ড মুভমেন্টগুলো আপনার করা যাবে না। আরেকটা ব্যাপার সেটা সবচাইতে ইম্পর্টেন্ট এবং এই ব্যাপারে আসলে কোনো শর্টকাট নেই, সেটা হচ্ছে যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হয় অবশ্যই আপনাকে ফ্লুয়েন্ট ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে হবে, রাইট? যদি আপনি মনে করেন যে আপনি ইংলিশ কমিউনিকেশনে ভালো না তাহলে অবশ্যই আপনি সেটা শিখে নিতে পারেন। আমাদেরও প্রোগ্রাম আছে, আমরা টিনেজারদেরকেও শেখাই এবং যারা অ্যাডাল্ট তাদেরকেও শেখাই, রাইট? আমাদের প্রোগ্রামটা হচ্ছে 4 মাসের। 4 মাসের এই প্রোগ্রামে আমরা আপনাকে একেবারে প্রফেশনাল লেভেলে কিভাবে কথা বলতে হয়, আপনি চাকরি করেন, বিজনেস করেন বা ফ্রিল্যান্সিং করেন, আমরা আপনাকে চমৎকার ইংলিশ কমিউনিকেশন মানে প্রফেশনাল লাইফে যেটা আপনি মাল্টিনেশনাল কোম্পানিতে বা বিভিন্ন বড় আপনার লোকাল কংগ্লোমারেটে আপনি ইন্টারভিউ দিতে গেলে যেভাবে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হয়, ঠিক সেই লেভেলের ইংলিশ প্রফিসিয়েন্সি আমরা আপনাকে ডেভেলপ করে দিব। মনে রাখবেন যে এখন ধরেন আকিজ গ্রুপে যারা আগে মালিক ছিল আকিজ সাহেব, হ্যাঁ, উনার পরে কিন্তু ওনার সন্তানরা এসছেন এবং তারা কিন্তু সব ওয়েস্টার্ন এডুকেটেড, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন। এবং নেক্সট জেনারেশনে যত আপনার বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে যারা লোকজন আসবে তারা কিন্তু অত্যন্ত হাইলি এডুকেটেড এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, তারা সবসময় এমন কাউকে চায় যার ইংলিশ প্রফিসিয়েন্সি আছে। আমার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকতো আমি কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাগোতে চাকরি পেতাম না, রাইট? মোটেও পেতাম না। আমি যতই মেধাবী হই না কেন, যতই কিছু হই না কেন, আমাকে তারা চাকরিতে নিত না। কারণ প্রত্যেকটা ইন্টারভিউ, আমার ইন্টারভিউ হয়েছে 4টা। 4টা ইন্টারভিউতে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে করা হয়েছে। বাংলায় কোনো ইন্টারভিউই নেওয়া হয় নাই। আর এছাড়াও একটা বেক্সিমকোতে যখন আমি চাকরি করেছি তখন আমার প্রথম ইন্টারভিউ ছিল বাংলায়, কিন্তু ফাইনাল ইন্টারভিউ ছিল ইংলিশে। কারণ ফাইনাল ইন্টারভিউতে ছিল একজন রাশিয়ান। তো ওই পজিশনের জন্য 8 বছরের এক্সপেরিয়েন্স একজন আপনার এপ্লাই করেছিল আর আমার এক্সপেরিয়েন্স ছিল 4 বছরের। তো আমারই কিন্তু চাকরিটা হয়েছিল। 8 বছরের এক্সপেরিয়েন্স থাকার পরও কিন্তু ওই লোকটার চাকরিটা হয় নাই। তাই এইটার আসলে কোনো শর্টকাট নাই। যারা মনে করেন যে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি না, ইংলিশে আমি ভালো না,
কিন্তু আমি ভালো চাকরি করতে চাই, ইটস হাইলি লাইকলি যে আপনার আসলে চাকরি হবে। এমনকি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও আপনি যদি কোনো এজেন্সির হয়ে চাকরি করেন বা নিজেই যদি ক্লায়েন্ট ডিল করে এবং ক্লায়েন্টের সাথে যদি প্রফিশিয়েন্টলি আপনি ইংরেজি বলতে না পারেন, স্মল টক করতে না পারেন, ক্লায়েন্টকে যদি আপনি বন্ধু বানাতে না পারেন, প্রফেশনাল কমিউনিকেশন যদি করতে না পারেন, হ্যাঁ, নিজের সব ধরনের সেটিংয়ে নিজেকে এক্সপ্রেস করতে না পারেন, আপনাকে কিন্তু তাহলে ওই এমপ্লয়াররা হায়ার করবে না। তাই এই জিনিসটার আসলে কোনো শর্টকাট নাই, এই জিনিসটার কোনো টেকনিক নাই। ভাঙা ভাঙা ইংরেজিতে কোনো রকম জোড়া তালি দিয়ে একটু ইংরেজি বলে দিলাম, এইটা আসলে এটা আপনাকে মানে ডিসকোয়ালিফাই করে দিবে, রাইট? ব্রিটিশ আমেরিকান টোবাগোতে আমাদেরকে একটা বিজনেস কেস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এই সিচুয়েশনে তুমি কি কি ডিসিশন নিবা। সেখানে আপনার হোয়াইট বোর্ড ছিল, সেখানে কিছু সাদা কাগজ ছিল, আমাদেরকে মার্কার দেওয়া হয়েছিল। আমি একা গিয়ে কিন্তু কি কি ডিসিশন আমাকে নিতে হবে আমি সেটা বলেছি। ডিসিশন সঠিক নিয়েছি না ভুল নিয়েছি সেটা তো পরের কথা। আমি নিজেকে আগে বোঝাতে চেয়েছি বা বোঝাতে পেরেছি যে আমি হলে এই ডিসিশন নিতাম। আমার ডিসিশন ভুল হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি 100% খুব চমৎকার ফ্লুয়েন্সি নিয়ে ইংলিশে আমি কি বলতে চাই সেটা এক্সপ্রেস করতে পেরেছি। এবং যেহেতু আমি কি বলতে চাই সেটা আমি এক্সপ্রেস করতে পেরেছি, এই কারণে কিন্তু আমার চাকরিটা হয়েছে বা আমাকে পরের ইন্টারভিউতে ডাকা হয়েছে। এবং সেইখানেও আমাকে আবার ইংলিশে প্রশ্ন করা হয়েছে, সেইখানেও আমি অ্যান্সার দিয়েছি, আলটিমেটলি আমাকে হায়ার করা হয়েছে, রাইট? যারা ভালো চাকরি করতে চান কিন্তু ইংরেজি ভাষায় কথা বলতে চান না বা পারেন না বা শেখেন নাই, মনে করেন যে শেখার দরকার নাই, 99% ক্ষেত্রে আপনাকে হতাশ হইতে হবে। ঠিক আছে? কারণ বেশিরভাগ চাকরিতেই আপনাকে ইংরেজিতে ভালো বলতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে এখন পৃথিবীটা অনেক চেঞ্জ হয়ে গেছে, পৃথিবীটা আরও বেশি গ্লোবালাইজড হয়ে গেছে, হ্যাঁ? অনেক বিদেশিরা আসে বাংলাদেশে ইনভেস্ট করে, হ্যাঁ? একটা কোম্পানিতে যদি একটা ইন্টারভিউ বোর্ডে যদি ৫ জন বাংলাদেশী থাকে এবং একজন যদি লেটস সে ভিয়েতনামিজ থাকে বা পাকিস্তানি থাকে বা ইন্ডিয়ান থাকে বা অস্ট্রেলিয়ান থাকে বা রাশিয়ান থাকে বা কানাডিয়ান থাকে, ওই একজনের জন্যই কিন্তু আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলতে না জানেন, তাহলে অনেক ভালো, ভালো চাকরি আপনার হাত থেকে ছুটে যাবে। পৃথিবীর কোনো ইন্টারভিউ টেকনিক দিয়ে আপনি সেখানে আর চাকরি পাবেন না। যত চালাক হন, যত বুদ্ধিমান হন, যত বেশি জিপিএ 5 থাকুক, যত ভালো আপনার স্কিল থাকুক, আপনাকে কিন্তু হায়ার করবে না। আপনার চাইতেও যে কম স্কিল তাকে হায়ার করবে। এটা কেন? এটার কারণ হচ্ছে যদি আপনার কথা সে না বোঝে, তাহলে সে আপনাকে ইভ্যালুয়েট করতে পারবে না। মানে আপনাকে মূল্যায়নই করতে পারছে না সে। কারণ আপনার কথা তো সে বুঝতে পারছে না। তো আপনার যদি মূল্য থাকেও বা সেটা আপনারই দোষ যে আপনি সেটা সেল করতে পারেন নাই। এটা কিন্তু এমপ্লয়ারের দোষ না, রাইট? এমপ্লয়ারের দায় পড়ে নাই যে আপনার মানে সে বাংলা শিখে আপনার সাথে প্লাস ধরেন একটা কোম্পানিতে আপনি চাকরি করছেন, সেখানে আপনার বিদেশীদের সাথে কথা বলতে হবে, রাইট? তাই ইন্টারভিউ বোর্ডে যদি বাংলাদেশিরাও থাকে, তারা আপনার ইংলিশটা কিন্তু দেখতে চায়। একটা ইংলিশে প্রশ্ন করে দেখতে চায় যে আপনি আসলে ইংরেজি ভাষায় কমিউনিকেট করতে কতটুকু পারেন। তাই এটার অ্যাবসোলুটলি কোনো এক্সকিউজ নাই, কোনো শর্টকাট নাই, কিচ্ছু নাই। এই সেশনেও ইংরেজি শেখানোর সেশন না। যদি আপনারা শিখতে চান যোগাযোগ করতে পারেন।